সারা রাত ঘোড়ায় চেপে বিশ্বাসঘাতকতার কষ্ট বুকে নিয়ে বিধ্বস্ত বাংলার শেষ নবাব রাজধানীতে পৌঁছালেন। তখন ভোর রাত, পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে গোটা বাংলা। কিন্তু ভোরের আলো ফুটলে বাংলা সহ সমস্ত ভারতীয় উপমহাদেশের উপর নেমে আসবে কালো ছায়া। নবাব তখনও চেষ্টা করছেন কিভাবে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করবেন, এই বাংলাকে তিনি বাঁচাবেন। নমস্কার বন্ধুরা, আমি দেবু। আমি আজ আপনাদের জানাবো পলাশির যুদ্ধের পর যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছিল, তারপর তার ফ্যামিলি পরিবারের কি ঘটেছিল। তো চলো এখন পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। যুদ্ধের হার নিশ্চিত জেনে নবাব ঘোড়া ছুটিয়ে রওনা হলেন রাজধানীর দিকে। সারা রাত 50 মাইল রাস্তা অতিক্রম করার পর তিনি রাজধানীতে পৌঁছালেন। বিশ্বাসঘাতক মির্জাফর তখনও ইংরেজদের সাথে ষড়যন্ত্রে মগ্ন। পরের দিন সকালে ইংরেজ সাহেব একটি চিরকুটে লিখে পাঠান মির্জাফরের কাছে। লেখা ছিল, এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এই জয় আমার নয়, এই জয় আপনার। আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে আমি সম্মানিত হতে পারব। অবশ্য এরপর মির্জাফরের কি পরিণতি হয়েছিল তা তো আমরা সবাই জানি। মির্জাফর চিরকুট পেয়ে ক্লাইভের শিবিরে যান। ক্লাইভ মির্জাফরকে বলেন, আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত। শহরটা নিজের কবজায় করে ফেলুন। বিরাট তার নিজের সেনাবাহিনী নিয়ে পেছনে পেছনে চলেন। সিরাজ যে দূরত্ব এক রাতে অতিক্রম করেছিল, সেই 50 মাইল দূরত্ব অতিক্রম করতে ক্লাইভ ও তার বাহিনী লেগে গিয়েছিল প্রায় 3 দিন। সিরাজ গোপন সূত্রে জানতে পারেন বিপুল শত্রু বাহিনী নিয়ে মির্জাফর রাজধানীর দিকেই আসছেন। কিন্তু সিরাজের কাছে তেমন সৈন্যবাহিনী নেই। বেশিরভাগ সৈন্যই প্রাণ হারিয়েছেন সেই যুদ্ধে। যে কয়েকজন আছেন তাদের দ্বারাই দুর্গ বাঁচানো সম্ভব নয়। তাই সিরাজউদ্দৌলা সাধারণ মানুষের বেশে রাজধানী থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে ছিলেন কিছু বিশ্বাসযোগ্য আত্মীয় স্বজন আর কিছু হিজড়ে। মুর্শিদাবাদ থেকে প্রথম ভগবানগোলা গিয়েছিলেন সিরাজ। দিন দুয়েক পর কয়েকবার বেশভূষা বদল করে পৌঁছেছিলেন রাজমহলের কাছে। 3 দিন ধরে কিছু খাওয়া হয়নি, তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই। রান্না করা হয়েছিল খিচুড়ি, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই এলাকাতে থাকতেন শাহাদানা নামে এক ফকির। মাত্র কয়েকটি মোহরের লোভে সে গোপন খবর জানিয়ে দেন যে সিরাজউদ্দৌলা এখানেই আছেন। এই জন্য আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মির্জাফর। দিনরাত খোঁজ করে যার খবর লাগানোর চেষ্টা করছে, তিনি যে এত কাছে আছেন তা সে ভাবতেই পারেনি। খবর পেয়ে মির্জাফরের জামাই মীর কাসিম সশস্ত্র সেনাবাহিনী নিয়ে নদী পেরিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে। সিরাজকে 2রা জুলাই 1757 সালে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। রবার্ট ক্লাইভ তখনও ছিলেন সেখানে। পদচ্যুত নবাবকে হাজির করা হলো মির্জাফরের সামনে। কদিন আগে ওই রাজপ্রাসাদেই থাকতেন সিরাজউদ্দৌলা। মির্জাফরের কাছে কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলা। সিপাহীরা সিরাজকে মহলের অন্য দিকে নিয়ে গেলেন। তখন মির্জাফর তার পরিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজকে নিয়ে কি করা যাবে। তাদের কাছে 3টি পথ ছিল। 1, মুর্শিদাবাদে তাকে বন্দি করে রাখা হোক। 2, দেশের বাইরে তাকে বন্দি করে রাখা হোক। এবং তৃতীয়টি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। অনেকেই বলেছিল তাকে বন্দি করে রাখা হোক, কিন্তু মির্জাফরের ছেলে মিরান সেই মতে সমিল ছিলেন না। তখন সিরাজের তেমন কোনো মত না থাকায় তার ছেলে মিরান তাকে হত্যা করারই পথ বেছে নেয়। মিরান তার এক সাথীকে পরামর্শ দেয় সিরাজকে হত্যা করার। মিরান তার সৈন্য সামর্থ্য নিয়ে চলে যায় সিরাজের কাছে, কিন্তু সিরাজ তখন ঠিক
বুঝতে পেরে গিয়েছিল যে তার মৃত্যুদণ্ড তার সামনেই আছে। তখন মিরাজকে বলে যে আমার লাস্ট ইচ্ছা, আমি স্নান করে নামাজ পড়তে চাই। কিন্তু তখন তাকে নামাজ না পড়তে দেওয়ায় তাকে তার গায়ে জল ঢেলে দেওয়া হয়। তখন সিরাজ বুঝতে পারে আমাকে তারা ভালোভাবে স্নান করতে দেয়। তখন সিরাজ বুঝতে পারল তাকে আর নামাজ পড়তে দেওয়া হবে না। তখন সিরাজ বলে আমাকে এক গ্লাস জল দাও, আমি একটু জল পান করতে চাই। নামাজ পড়া বা জল খাওয়া কিছুই তার হলো না। জল চাইতেই তাকে চাকু দিয়ে তার দেহ ছিন্ন ভিন্ন করে দেয়। কয়েক মিনিটের মধ্যে সিরাজের মাথা নিচে নেমে গেল আর তার দেহ মাটিতে লুটোপুটি খেতে লাগলো। তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। তার পরের দিন তার খণ্ড ভিন্ন দেহ হাতির পিঠে চাপিয়ে সমগ্র মুর্শিদাবাদে অলিতে গলিতে বাজারে তাকে ঘোরানো হয়, যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা সিরাজ পরাজিত হয়েছে ইংরেজ বা বেঈমান মির্জাফরের কাছে। কিন্তু মির্জাফরের ছেলে মিরানের নিষ্ঠুরতা ওইখানেই শেষ হয়নি। কিছুদিনের মধ্যে আলীবর্দী খাঁয়ের বংশধরদের তিনি হত্যা করতে থাকেন। প্রায় একসঙ্গে 90টি বেগমকে নৌকায় চাপিয়ে মাঝ নদীতে গিয়ে নৌকা ডুবিয়ে তাদেরকে হত্যা করেন। সিরাজউদ্দৌলার বংশের বাকি নারীদের বিষ খাইয়ে হত্যা করা হয়। নৌকা ডুবিয়ে বা বিষ খাইয়ে যে নারীদের হত্যা করা হয়, নদীর ধারেই খুশবক নামক এক বাগানে তাদেরকে কবর দেওয়া হয়। শুধুমাত্র একটা নারীকে হত্যা করা হয়নি, তিনি ছিলেন সিরাজের অসুন্দর সুন্দরী বেগম লুৎফুন্নেসা। মির্জাফর ও তার ছেলে তাকে বিয়ে করতে চায়। তখন লুৎফুন্নেসা তাকে যোগ্য জবাব দেয়। তিনি বলেছিলেন, প্রথমে হাতির পিঠে চেপেছি, এখন গাধার পিঠে চাপা সম্ভব নয়। একদিকে যেমন মির্জাফরের শাসনের অক্ষমতা দেখা দিচ্ছিল, অন্যদিকে মির্জাফরের ছেলে মিরান তার অনিষ্ঠুরতার সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। একের পর এক হত্যা করে যাচ্ছিল। প্রায় 300-রও বেশি হত্যা করে ফেলেছিলেন মির্জাফরের ছেলে। তার এই পাপ, এই অঘৃণ্যতার কাজ তাকে আজও কেউ ক্ষমা করতে পারেনি। তার সবচেয়ে বড় সমস্যা ছিল আলীবর্দী খাঁয়ের বংশধরদের নিয়ে। তিনি ভাবতেন সেই আলীবর্দী খানের বংশধর যেন পরবর্তীকালে কোনো বিদ্রোহ করতে না পারে। তাই তিনি একের পর এক হত্যা করতেন এবং তাদের একটি তালিকা তার কাছে রেখে দিতেন। ঠিক এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল সিরাজউদ্দৌলা ও তার পরিবারের সঙ্গে। কথাই বলে, আপনি এই দুনিয়ায় যতই পাপ করুন না কেন, উপরওয়ালা এর হিসাব কিন্তু ঠিকই রাখেন। সিরাজউদ্দৌলার ষড়যন্ত্রকারীদের পরিণতিও হয়েছিল ভয়ানক। এর গল্প না হয় পরের দিন পরের একটা কোনো ভিডিওতে বলি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরাও এই সমস্ত ভিডিও খুব সহজে, খুব ভালোভাবে জানতে পারে সমস্ত ইতিহাস।